গিরিধারী লাল, জাতি গঙ্গোতা, বাড়ি করারি 3 টাকা। আমাদের গ্রামে ছোট ছেলে ছাড়া ওর সংসারে আর কেউ নেই, খুব গরিব। এই মেলায় ওকে দোকানের আদায়কারী কর্মচারী বহাল করেছি। রোজ 4 আনা দিব, খেতেও দিব। গিরিধারী লালের সঙ্গে আমার আরও একবার দেখা হয়েছিল, কিন্তু তার সঙ্গে শেষবারের সাক্ষাতের সময়কার অবস্থা বড় করুণ। অনেক ধরনের মানুষ দেখেছি, কিন্তু গিরিধারী লালের মতো সাচ্চা মানুষ কখনো দেখিনি। বেলা পড়ে আসছে, এখনই রওনা হওয়া দরকার। ব্রহ্মা মাহাতোকে বললাম, এবার আমাকে যেতে হবে ব্রহ্মা। অসম্ভব, এই 30 মাইল রাস্তা ও বেলায় ফেরা। হাজুর কলকাতার মানুষ আছেন, এ অঞ্চলের রাস্তার খবর জানা নেই আপনার, তাই কথা বলছেন। 10 মাইল যেতে না যেতেই সূরজ ডুবে যাবে। ঘনা পাহাড় জঙ্গলের পথ, মানুষ কোথাও নেই। বাঘ বেরোতে পারে, বুনো মহিষ আছে। অসম্ভব হাজুর, রাতে এখানে থাকেন, খাওয়া দাওয়া করেন, কাল সকালে তখন ধীরে সুস্থে গেলেই হবে। এই বাসন্তী পূর্ণিমায় পরিপূর্ণ জ্যোৎস্না রাতে জনহীন পাহাড় জঙ্গলের পথ একা ঘোড়ায় চড়ে যাওয়ার প্রলোভন আমার কাছে দুর্দমনীয় হয়ে উঠল। জীবনে আর কখনো এই দিন আসবে না হয়তো। সকলের স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করে রওনা হলাম। ব্রহ্মা মাহাতো ঠিকই বলেছিল, কারো নদীতে পৌঁছনোর আগে টকটকে লাল সূর্যটা অস্ত গেল। কি ভয়ঙ্কর নির্জন চারিদিক! দিনের বেলা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম, জ্যোৎস্না ওঠার পর মনে হচ্ছে যেন অজানা ও অদ্ভুত সৌন্দর্যময় পরিরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে এখনো 15 মাইল নির্জন বনপ্রান্তরের ওপর দিয়ে পথ। ভয়ের অনুভূতি চারপাশের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তুলল। অনেক দূরে পাহাড়ে সাঁওতালেরা জুম চাষের জন্য আগুন দিয়েছে। সে কি অভিনব দৃশ্য! মনে হচ্ছে পাহাড়ে কে যেন আলোর মালা সাজিয়ে রেখেছে। এই মুক্ত জ্যোৎস্না শুভ্র বনপ্রান্তরের মধ্যে দিয়ে যেতে যেতে ভাবছিলাম, এ এক আলাদা জীবন। যারা ঘরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নেই, সেই সব খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। এই পথহীন প্রান্তরের শালপলাশের বনের মধ্যে দিয়ে এই রকম মুক্ত আকাশের নিচে পরিপূর্ণ জ্যোৎস্নায় হু হু ঘোড়া ছুটিয়ে চলার আনন্দের সাথে আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করতে চাই না। মহালিখা রূপের জঙ্গল শেষ হতেই মাইল 4 গিয়ে আমাদের সীমানা শুরু হলো। রাত প্রায় 9টার সময় অবশেষে কাছারি পৌঁছলাম। কাছারিতে ঢোলের শব্দ শুনে বাইরের দিকে তাকিয়ে দেখি একদল লোক কাছারির কম্পাউন্ডে কোথা থেকে এসে ঢোল বাজাচ্ছে। ঢোলের শব্দে কাছারির সিপাহী কর্মচারীরা এসে তাদের ঘিরে দাঁড়ালো। কাউকে ডেকে ব্যাপারটা কি জিজ্ঞাসা করব ভাবছি, এমন সময় জমাদার মুক্তিনাথ সিং দরজার কাছে এসে সেলাম জানিয়ে বলল, হাজুর, একবার বাইরে আসবেন মেহরবানি করে। কেন, কি ব্যাপার? হাজুর, দক্ষিণ দেশে এবার ধান মরিয়া গেছে। লোকে চালাতে না পেরে দেশে দেশে লাচের দল দিয়ে বেরিয়েছে। ওরা কাছারিতে হাজুরের সামনে নাচবে বলে এসেছে। যদি হুকুম হয় তাহলে নাচ দেখায়। নাচের দল আমার আপিস ঘরের সামনে এসে দাঁড়াতে মুক্তিনাথ সিং জিজ্ঞাসা করল, তোমরা কোন নাচ দেখাবে? দলের মধ্যে একজন 60-62 বছরের বৃদ্ধ সেলাম করে বিনীতভাবে বলল, হাজুর, হো হো নাচ আর ছাক্কারবাজি নাচ। দলটিকে দেখে মনে হলো নাচের কিছু জানুক না জানুক, পেটে দুটো খাওয়ার আশায় সব ধরনের সব বয়সের লোক এর মধ্যে ঢুকে পড়েছে।
অনেকক্ষণ ধরে তারা নাচলো গাইল। অদ্ভুত ধরনের নাচ ও সম্পূর্ণ অপরিচিত সুরের গান। ভাষা কিছু বুঝি, আবার কিছু বুঝি না। গানগুলো সেই জন্যই বোধহয় আমার কাছে আরো অদ্ভুত লাগলো। একটা গানের মানে অনেকটা এইরকম: শিশুকালে বেশ ছিলাম, আমাদের গ্রামের পিছনে যে পাহাড়, তার মাথায় কেঁদ বন, সেই বনে কুড়িয়ে বেড়াতাম পাকা ফল, গাঁথতাম পিয়াল ফুলের মালা, দিন খুব সুখেই কাটত। ভালোবাসা কাকে বলে তখন তা জানতাম না। এদের দক্ষিণা মাত্র 4 আনা। কাছারির আমলারা এক বাক্যে বলল, হাজুর, এই অনেক জায়গায় পাই না, বেশি দিয়ে ওদের লোভ বাড়াবেন না, তাছাড়া বাজার নষ্ট হবে। আর যা রেট তার বেশি দিলে গরিব গৃহস্থরা নিজেদের বাড়িতে লাজ করাইতে পারবে না হুজুর। খুব অবাক হলাম। 2-3 ঘন্টা প্রাণপণে খেটেছে কমসে কম 17-18 জন লোক। 4 আনায় এদের জনা পিছু 1 করে পয়সাও তো পড়বে না। আমাদের কাছারিতে নাচ দেখাতে এই জনহীন প্রান্তর ও বন পেরিয়ে ওরা এত দূর এসেছে। সারা দিনে এটাই রোজগার। রাতে কাছারিতে ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সকালে দলের সর্দারকে ডেকে 2 টাকা দিতে লোকটা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। নাচ দেখে কেউ খেতে দেয় না, তার উপর আবার 2 টাকা দক্ষিণা। ওদের দলে 12-13 বছরের একটি ছেলে আছে। ছেলেটির চেহারা যাত্রা দলের কৃষ্ণ ঠাকুরের মতো। এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ভারী শান্ত সুন্দর চোখ মুখ, কুচকুচে কালো গায়ের রং। দলের সামনে দাঁড়িয়ে ও যখন প্রথমে সুর ধরে আর পায়ে ঘুঙুর বেঁধে নাচে, তখন ঠোঁটের কোণে হাসি মিশে থাকে। নাম ধাতুরিয়া। শুধু 2 খাওয়ার জন্য ছেলেটি দলের সঙ্গে ঘুরছে। পয়সার ভাগ সে বড় একটা পায় না, তাও সে খাওয়া কি? চীনা ঘাসের দানা আর নুন। এই খেয়েই মুখে সব সময় হাসি লেগে আছে। দিব্যি স্বাস্থ্য, অপূর্ব লাবণ্য সারা অঙ্গে। দলের অধিকারীকে বললাম, ধাতুরিয়াকে রেখে যাও এখানে, কাছারিতে কাজ করবে, থাকবে, খাবে। ও থাকতে পারবে না হাজুর, গায়ের সব লোকের সঙ্গে একসঙ্গে আছে, তাই ও ভালো আছে। একলা থাকলে মন কেমন করবে, ছেলে মানুষ কি থাকতে পারে? আবার আপনার সামনে ওকে নিয়ে আসবো হাজুর। জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হচ্ছিল। আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কাছারি থেকে 3 ক্রোশ দূরে বোমাই বুরুর জঙ্গলে কিছুদিন ধরে রয়েছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ 2-3 দিন হল পাগল হয়ে গেছে। শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। বোমাই বুরুর জঙ্গল খুব নিবিড় নয়, সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট 2খানা কুঁড়ে। একখানা একটু বড় ঘরে রামচন্দ্র আমিন থাকে, পাশের ছোট ঘরে তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার ওপর চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখে ধর্মড় করে উঠে বসল। কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোড় করে নমস্কার করে চুপ করে রইল। কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজে কাছারিতে যাই খবরটা দিতাম, কিন্তু আমিন বাবুকে ফেলে যাই কি করে? ব্যাপারটা এই যে আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাতে তাকে বড় বিরক্ত করে। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। আমি তো শুয়ে ছোট ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এরকম হইল। রোজই উনি বলেন যে কুদ থেকে একটা সাদা কুকুর আসে রাতের বেলাতে। মাচার উপরে বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁস দিতেও আসে। শুনে বড় একটা কাগজ করি নেই। 4 দিন আগে উনি অনেক রাতে বললেন, আশ্রবি শিগগির এসো বেরিয়ে, কুকুরটা এসেছে, আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি। বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যা কথা বলবে এমন সাহস তো আমার নয়। একটা মেয়ে ছেলে ঘরের ভিতর থেকে বেড়ায় জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপরে ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতাড়া দিয়াশালায় খুঁজছেন। উনি বললেন, কুকুরটাকে দেখলে? কুকুর কই বাবু, একটা মেয়ে ছিল তো বেড়ায় গেল। পাগল লোক, আমার সঙ্গে বিয়া দুপি? মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। আমার চার নিচে ঢুকে কেউ কেউ করছিল। তুমি কি নেশা করতে শুরু করেছো? রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যে একটু ঘুমাইছি অমনি আমিনবাবু ডাকলেন। আমি তো তাড়াতাড়ি ছুটে বেড়ায় আমার ঘরের দুয়ার পর্যন্ত গেছি। এমন সময় দেখে একটা মেয়া ছিল ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছি। তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকিলাম। অতটুকু সময়ের মধ্যে লুকাবে কোথায়, যাবে কি বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি তো, ওই অন্দি সন্ধে আমাদের সব জানা ওঠে। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন একটা সন্দেহ হইল। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নাই, আমার নাগরা জুতার দাগ ছাড়া। আমিনবাবুকে আমি এই কথা বললাম না সেদিনকে। আসলে একা দুটো প্রাণী এই ভীষণ জঙ্গলের মধ্যে থাকি তো হুজুর, ভয়ে আমার গায়ে কাটা দিয়ে উঠল। আর বোমাই বুড়ো জঙ্গলের একটা দুর্নামও শোনা ছিল। ঠাকুর দাদার মুখে শুনেছি বোমাই বুড়ো পাহাড়ের ওই যে বট গাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে ওই জঙ্গলের পথে ফিরছিলেন। আর ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী বিটি ছেলে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে লাগছে। এই দেশে ওদেরকে বলে ডামাবানু, এক ধরনের জিন পরি বটে। নির্জন জঙ্গলের মধ্যেই থাকে, মানুষকে বে ঘরে পাইলে নয় মেরেও ফেলে। তারপর হুজুর পরদিন রাতে আমি নিজে আমিনবাবু তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছে একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমাচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠল। আধো আলো আধো অন্ধকারে প্রথমটা মনে হলেও একটা মেয়া ছেলের জন্য গুটি চুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলে হুজুর, হ্যাঁ আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল আমার থেকে 6-7 হাত দূরে। ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গেছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বিড়াই পালাতে গেল। দুয়ারের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল, আর সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা, কালোর চিহ্ন কিন্তু কোথাও নাই তার গায়ে। আমিন সাহেব জাগে বললেন, কিছু নয়, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। কুকুর? কি রকম কুকুর? সাদা কুকুর। সাদা ঠিক দেখেছ না কালো? না সাদাই হুজুর। যাই হোক, ইয়ার পরে উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার কেমন একটা ভয় আর অস্বস্তি হলো। কিছুতেই চোখের পাতা বুঝাতে পারলাম না। খুব সকালে উঠে
খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গাছা কালো চুল পেলাম। এই যে চুল রেখেছি হুজুর, মেয়া মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এ চুল? দিব্যি কালো কুচকুচা নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় নাই। এই হলো গত রবিবার, অর্থাৎ ওই 3 দিন আগের কথা। এই 3 দিন থেকেই আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার ভয় করছে হুজুর, এবারে আমার পালা কিনা আমি তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে, সন্দেহ নেই। সে চুলগাছি হাতে নিয়ে দেখেও কিছুই বুঝতে পারলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রইল না। জনমানব শূন্য প্রান্তর ও বন ঝোপের মধ্যে এই তাঁবুর নিকটতম লোকালয় লবটুলিয়া, সেও প্রায় 6 মাইল দূরে। মেয়ে মানুষ কোথা থেকে আসতে পারে অত গভীর রাতে? আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল। কিন্তু আশরাফি টিন্ডেলের কথা যদি সত্যি বলেই ধরে নিই, তাহলেও ব্যাপারটা খুবই রহস্যময়। ওখানকার তাঁবু সরিয়ে রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে এলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল। সারা রাত চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার দেখালাম, কিছুতেই কিছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে 2টি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়। অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে এসেছে চড়ি মহাল ইজারা নিতে। অন্য সব চড়ি মহাল তখন বিলি হয়ে গিয়েছে। বোমাইবুরুর জঙ্গলটা তখনও খালি পড়েছিল, সেটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহাল দেখেও এলো। বৃদ্ধ খুব খুশি হয়ে বলল, खूब बड़ो बड़ो घास हजूर, बहुत अच्छा जंगल। हजूरेर मेहरबानी ना होले एमन जंगल मिलतो ना। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না। থাকলেও বৃদ্ধের কাছে তা হয়তো বলতাম না, কারণ ভয় পেয়ে সে পালিয়ে গেলে জমিদারের লোকসান। মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। চোখ মুখ লাল, দারুণ রেগে রয়েছে। তার পিছনে সেই ছেলেটি কাঁচুমাচু ভাবে দাঁড়িয়ে। কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, এই বান্দারটাকে নিয়ে এলাম হজুরের কাছে দরবার করতে। ওকে ওকে আপনি পা থেকে খুলে 25 জুতা মারুন, এমন জুতা মারুন, হ্যাঁ, ও সিধা হয়ে যাবে। কি হয়েছেটা কি? হজুরের কাছে বলতে লজ্জা করে। এই বান্দার এখানে এসে বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় দেখছি। লজ্জা করে বলতে হজুর, প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায়। শুধু একটা খোপড়ি 8 হাত লম্বা, ঘাসে ছাওয়া। ও আর আমি দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা লয়। 2 দিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম। ও একেবারে গাছ থেকে পড়লো হজুর। বলে, কই, আমি তো কিছুই জানি না। আরো 2 দিন যখন দেখলাম তখন 1 দিন দিলাম अच्छे से ওকে মার। চোখের সামনে ছেলেটা বিগড়ে যাবে। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, কত রাতে দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হজুর। এই রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। তুমি ঠিক দেখেছ? মানে মেয়ে মানুষ? হজুর, আমার চোখের তেজ এখনো তত কম হয় নাই। জরুর মেয়ে মানুষ, বয়সেও কম। কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, আর কোনোদিন কালো।
একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমিও পিছন পিছন গেলাম। কাছে জঙ্গলের মধ্যে কোথায় যে পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতেই ধর্মর করে ঠেলে উঠল, যেন আবি আবি ঘুম ভেঙে উঠল। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিসর্গ কিছু জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাতে মোড়ার মতো ঘুমোই। ভোর হলে তবে আমার ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলে আমার হুঁশ পর্যন্ত থাকে না। তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমোলে হুঁশ থাকে না। এই বিষয়ে আর কোনো কথা বললাম না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব করে শাসন করে দিয়েছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে এসে বলল, হুজুর একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা। কেন বলো তো? হুজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয় হয়েছে। কদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাতে আসে। ঘুম ভেঙে একে একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল। আমি জেগে শব্দ করতেই পালিয়ে যায়, কোনো দিন জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি। কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। ভাবছি জেনে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল জানি না, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাছের বেড়ায় জানলার মাপে কাটা ফাঁক। কুকুর বেরিয়ে যাওয়ার পর বোধ হয় চোখের পাতা ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনে ওই জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পিছনের যে জঙ্গলের দিক আছে ওখানে চলে গেল। আমি তখনই বাইরে ছুটে গেলাম, কোথাও কিছু না। বাবাকেও জানাইনি, বুড়ো মানুষ ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর আমি কিছু বুঝতে পারছি না। ও কিছু নয়, চোখের ভুল। শোনো, যদি তোমাদের ওখানে থাকতে ভয় করে তোমরা কাছারিতে এসে শুতে পারো, কেমন? ছেলেটি নিজের সাহসহীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জিত হয়ে চলে গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হলো না। ভাবলাম এইবার কিছু শুনলে কাছারি থেকে 2 জন সিপাই পাঠাবো রাতে ওদের কাছে শোবার জন্য। দিন 3 পরে সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি, খবর পেলাম গতকাল রাতে বোমাইবুরু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়েছে। ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা দিলাম। গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকত তারই পিছনে কাশ ও বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। তার মুখে ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখে ভয় পেয়ে যেন মারা গিয়েছে। শেষ রাতের দিকে উঠে ছেলেকে বিছানায় না দেখে তখনই লণ্ঠন নিয়ে খোঁজাখুঁজি আরম্ভ করি হুজুর, কিন্তু ভোরের আগে তার লাশ দেখতে পাই নাই হুজুর, পাই না। মনে হয় ছেলেটা হঠাৎ বিছানা থেকে কোনো কিছুর পিছু নিয়ে বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়েছিল। তবে কিসের অনুসরণ করে সে বনের মধ্যে রাতে একা এসেছিল সেটা বলা শক্ত, কারণ নরম বালিমাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহেও কোনো আঘাতের চিহ্ন ছিল না। আজ পর্যন্ত বোমাইবুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এসে কিছু করতে না পেরে ফিরে যায়। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করল ঘটনাটি যে সন্ধ্যের অনেক আগে থেকে ওই অঞ্চলে আর কেউ যায় না।
কাছারিতে একলা নিজের ঘরটিতে শুয়ে বাইরের নির্জন জ্যোৎস্না রাতের দিকে তাকিয়ে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো এসব জায়গা মানুষের বাসভূমি নয়, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারাই বসবাস করে আসছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করেনি। সুযোগ পেলে প্রতিহিংসা নিতে ছাড়বে না। রাজু পাঁড়ের সঙ্গে প্রথম যেদিন আলাপ হলো সেদিনটা আমার বেশ মনে আছে। কাছারিতে বসে কাজ করছি, একটি গৌরবর্ণ সুপুরুষ ব্রাহ্মণ আমাকে নমস্কার করে দাঁড়ালো। তার বয়স ৫৫-৫৬ হবে, কিন্তু তার মতো সুগঠিত দেহ বাংলাদেশে অনেক যুবকেরও নেই। কপালে তিলক, গায়ে একখানি সাদা চাদর, হাতে একটা ছোট পুঁটুলি। আমার প্রশ্নের উত্তরে রাজু পাঁড়ে বলল, অনেক দূর থেকে আসছি, এখানে কিছু জমি বন্দোবস্ত লিয়া চাষ করতে চাই। আমি খুব গরিব, জমির সিলামি দিবার ক্ষমতা নাই। হুজুর, আপনি সামান্য কিছু জমি স্টেটের সঙ্গে আধা বুকরায় বন্দোবস্ত করিয়া দিতে পারবেন? এক ধরনের মানুষ আছে নিজের সম্বন্ধে বেশি কথা বলতে জানে না, কিন্তু তাদের মুখের ভাব দেখলেই মনে হয় যে সত্যি সত্যি বড় দুঃখী। রাজুকে লবটুলিয়া বৈহারের উত্তরে ঘন জঙ্গলের মধ্যে 2 বিঘে জমি বন্দোবস্ত করে দিলাম, একরকম বিনামূল্যেই। স্থির হলো যে জঙ্গল পরিষ্কার করে সে আবাদ করুক। প্রথম 2 বছর কিছু লাগবে না, তৃতীয় বছর থেকে 4 আনা বিঘা পিছু খাজনা দিতে হবে। তখনও বুঝিনি কি অদ্ভুত ধরনের মানুষকে জমিদারিতে বসালাম। পরের বছর শীতের শেষে হঠাৎ একদিন লবটুলিয়া কাছারি থেকে ফিরছি, দেখি একটি গাছতলায় কে একজন বসে বই পড়ছে। আমাকে দেখে লোকটি বই মুড়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। দেখলাম রাজু পাঁড়ে, কিন্তু গত বছর জমি বন্দোবস্ত দেওয়ার পর লোকটা একবারও কাছারি মুখ হলো না। এর মানে কি? কি রাজু, তুমি আছো এখানে? আমি ভেবেছি তুমি জমি ছেড়ে ছুড়ে চলে গিয়েছো বোধ হয়। চাষ করনি? হ্যাঁ হুজুর, চাষ কিছু এবার। হুজুর, 1.5 বছর তোমার চুলে টিকি তো দেখা যায়নি। দিব্যি স্টেটকে ঠকিয়ে ফসল ঘরে তুলছো, কি তাই তো? কাছারির ভাগ দেওয়ার যে কথা ছিল তা বোধ হয় তোমার মনে নেই। ফসল হুজুর, কিন্তু সে ভাগ দিবার কথা আমার মনেই উঠে নাই। সে চীনা ঘাসের দানা। চীনা ঘাসের দানা খাচ্ছ এই 6 মাস? অন্য ফসল নেই কেন? মকাই করনি? না হুজুর, বুড়ো গোজার জঙ্গল, ইকা মানুষ ভরসা করে উঠতে পারিলাই। 15 কাঠা জমি উনি এক কুষ্টিয়া তৈরি করিয়েছে। আসেন না হুজুর, একবার দয়া করে পাহাড় ধুলা দিয়ে যান। রাজুর পেছন পেছন গেলাম। খানিক দূর গিয়ে জঙ্গলের মধ্যে গোলাকার পরিষ্কার জায়গা প্রায় বিঘাখানেক, মাঝখানে জঙ্গলি ঘাসেরই তৈরি ছোট নিচু 2খানা খুপড়ি। একখানাতে রাজু থাকে, আর একখানায় ক্ষেতের ফসল জমা আছে। মাটির নিচু মেঝেতে রাশিকৃত চীনা ঘাসের দানা স্তূপীকৃত করা। রাজু, তুমি এত আলসে কুঁড়ে লোক তা তো জানতাম না। 1.5 বছরের মধ্যে 2 বিঘের জঙ্গল কাটতে পারলে না? সময় বুড়ো কম যে হুজুর। কেন, কি করো সারাদিন? রাজু লাজুক মুখে চুপ করে রইল। রাজুর বাসস্থান খুপড়ির মধ্যে, জিনিসপত্রের বাহুল্য আদৌ নেই। খাবার বলতে কাঁচা শালপাতায় সিদ্ধ চীনার বীজ। জলের জন্য কাছেই কুণ্ডি আছে, আর কি চাই? কিন্তু খুপড়ির একধারে সিঁদুর মাখানো ছোট কালো পাথরের রাধাকৃষ্ণ মূর্তি দেখে বুঝলাম রাজু ভক্ত মানুষ। ক্ষুদ্র পাথরের বেদি বনের ফুলে সাজিয়ে রেখেছে। বেদির একপাশে 2-1খানা পুঁথি আর বই। অর্থাৎ তার সময় নেই, মানে সে সারা দিন পূজা আচ্চা নিয়েই বোধহয় ব্যস্ত থাকে। চাষ করবার সময় কই? আমি এই প্রথম রাজুকে বুঝলাম।
রাজু পাড়ে হিন্দি লেখাপড়া জানে, সংস্কৃতও সামান্য জানে। অবসর সময়ে গাছতলায় কি একখানা হিন্দি বই খুলে বসে